আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলার রহমত, বরকত এবং দয়ায় আজ থেকে শুরু করলাম এসএসসি বা দাখিলের যারা বাংলা ২০২৫ পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বাংলাতে বাংলা প্রথম, দ্বিতীয়, ইসলাম, নৈতিক শিক্ষা সহ ইংলিশ প্রতিটা বিষয়ে আস্তে আস্তে আমি আপলোড করব হাদি হাফিজ বাংলাদেশ 13 ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের বিষয় হলো শোভা, বাংলা প্রথম পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা লেখক পরিচিতি, মূল গল্প, পাঠ পরিচিতি, শব্দার্থ এইগুলো আর কি নিয়ে থাকবে। ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমরা শুরু করি, আপনারা আমাদের সাথে থাকুন। তো শোভা রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আপনি দেখুন, খুব ইম্পর্টেন্ট এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন। আর যে বাংলায় বলে 1268 সালে 25শে বৈশাখ, যদি ইতিহাসে আর কি কত তারিখ বা কত খ্রিস্টাব্দে, তাহলে 1861 খ্রিস্টাব্দে 7ই মে মূলত এই যে বঙ্গাব্দে হবে আর কি, 1268 বঙ্গাব্দে, সাল না লিখে বঙ্গাব্দে হবে এখানে আর কি। কত বঙ্গাব্দে? 1268 বঙ্গাব্দে। তার পিতার নাম কি? যদি আমরা দেখি, তার পিতার নাম হলো মহর্ষি দেবনন্দনাথ ঠাকুর। পিতামহর নাম প্রিন্স তারকনাথ ঠাকুর। বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্য বিচিত্র ক্ষেত্রে তার পদচারণ এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃতি অর্থে অস্বর্ণ প্রতিভার ব্যক্তি। বাল্যকালে তার কবি প্রতিভা উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তিনি তার বনফুল কাব্য প্রকাশ হয়। কত বছর বয়সে? 15 বছর বয়সে বনফুল। কোন কাব্য লেখেন? বনফুল। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কি উনি কি লেখেন? গীতাঞ্জলি আর কি। গীতাঞ্জলি কাব্য সাধনা করে এশিয়া মাধ্যমে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনা বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ তার ইত্যাদি সাহিত্য সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে রয়েছে মনসী, সোনার তীর, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুংস, চোখের বালি, গোরা, ঘরের বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী। তার গল্পগুচ্ছ রয়েছে বিচিত্র পণ্ডিত ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 আর কি, এটা সাল হবে না, বঙ্গাব্দে আর কি। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দের কলকাতার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুবই ইম্পর্টেন্ট, কবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান? 22শে শ্রাবণ। তো আমরা মূল গল্পে আমরা প্রবেশ করব এবার। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো মূল গল্পে আমি লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেব। মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল। তখন কে জানিত সে বোবা হইবে? তাহার দুইটি বড় বোনকে নাম কি ছিল? সুকেশিনী, সুহাসিনী। দুই বড় বোনের নাম কি? সুকেশিনী, সুহাসিনী। মেয়েটির নাম ছিল কি? সুভাষিনী। তাই মিলের অনুরোধে তাহার বাপের ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে। এই প্রশ্ন হতে পারে, সুভাষিনীর সংক্ষেপে নাম কি? সুভা। আহ দস্তর দস্তর মত অনুসন্ধান ও অর্থ ব্যয়ের বড় দুইটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। মানে দুইটি মেয়ের আগেই বিবাহ হয়েছে। এখন ছোটটি পিতামহের নীরব হৃদয় ভারের মতন বিরাজ করিতেছে। হৃদয় ভার মানে সে ছিল বোবা আর কি।
এর জন্য পিতামাতার কষ্ট ছিল যে এই বুড়ো মেয়েটি কিভাবে কি বিয়ে দিবে এ নিয়ে। যে কথা কয় না সে যে অনুভব করে তাহা যে কথা কয় না সে যে অনুভব করে ইয়া সকলে মনে হয় না। এজন্য তার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আচ্ছা দেখুন, যে কথা কয় না মানে যে কথা বলে না সে যে অনুভব করে ইয়া সকলে মনে হয় না, মানে যে কথা বলতে পারে না অন্যরা মনে করে তার সম্বন্ধে সে বোবা, অমুক তমুক, তার সম্বন্ধে আজে বাজে কথা বলে। তারও যে কষ্ট হচ্ছে সে যদি শুনতে পায় বুঝতে পায় সেই জিনিসটা যারা কথা বলে তারা আসলে বুঝতে পারে না। এখানে এই লাইনে এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। উম, মানে তার সাক্ষাতে মানে তার সাথে যে সময় দেখা করতো ভবিষ্যতে নিয়ে তার দুশ্চিন্তা করিত। আচ্ছা আপনারা ভাবুন, দেখুন কে কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। কেউ কানে শোনে, কেউ কানে শোনে না, কেউ বোবা হয়, কেউ চোখে দেখে, দেখে না। অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় সে কোনো এক কারণে সে ত্রুটি দেখা গিয়েছে যে বোবা, সে কথা বলতে পারে। উচিত ছিল তার প্রতি মানবিক দৃষ্টি দেখা। কিন্তু আমাদের সমাজে পরিস্থিতি দেখা যাচ্ছে উল্টো, যে তাকে নিয়ে আমরা কুকথা বলি আরকি। এটা খুবই আ আ খুবই খারাপ ধরনের, যা এখানে ফুটিয়েতোটা হয়েছে। সে যে বিধাতার অভিশপ্ত তাহার পিতা গিয়া আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছে। সে যে বিধাতা মানে ঈশ্বর কথা বলছে, অভিশপ্ত মানে অভিশাপ, তাহার পিতা গিয়ে মানে তার পিতাকে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এই কথা শিশুকাল হইতে মানে ছোট থাকতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই এই হইয়াছিল, সাধারণত দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। তাহার ফল এই হইয়াছিল যে সাধারণত দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা কি করত? চেষ্টা করিত। মানে সব মানে সর্বদা মানে সবসময় কি করতো? দৃষ্টিপাত দিও না এই আর কি চেষ্টা করত। মনে করিত আমরা সবাই ভুলিলেই বাঁচি, মানে তাকে মনে করতাম আমরা যে সবাই ভুললেই বাঁচি, কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? বেদনা মানে কষ্ট কেবল পিতামাতার মনে যে সর্বদাই জাগরূপ ছিল। বিশেষত তার মা তাকে নিজে একটি ত্রুটিপূর্ণ দেখতেন। তার মা একটি ত্রুটিপূর্ণ দেখতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপ দেখেন। কন্যার কোনো অসম্মতি দেখিলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণী কণ্ঠে সুহাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসে। মানে মা তাকে পছন্দ করতো না, মনে করতো সে অভিশপ্ত, কোনো একটা ত্রুটি আছে। মা তাকে ভীষণ ভালোবাসত, কিন্তু মাতা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হইতেন। গর্ভের কলঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। গর্ভের কলঙ্ক কাকে মনে করতো? মৃত্যুকে আসতে পারে, আপনার ক্ষতেও আসতে পারে বা গতেও আসতে পারে। শোবার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পরব দৃষ্টিতে বড় বড় দুইটি কালো চোখ ছিল। তাহার উষ্ঠধর ভারের আর অভ্যাস মাত্র কচি কিশলয়ের মতন কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। তা কতকটা তর্জমা করার মতন সকলের সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলেও না। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না, মনে আপনি তাহার উপরে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত করে মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে,
কখনো ম্লান ভাবে নিবিড় ভাবে আসে, কখনো অস্থিমান চন্দ্রের মতন অনিমেষ চাইয়া থাকে, কোন দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিগম্বৃতে ঠিকিয়া ওঠে। মুখের ভার আজমকাল যাহার, অন্য ভাষা নাই তাহার চোখে, ভাষা অসীম উদার নতল স্পর্শে গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতন উদয়স্ত এবং ছায়ালোকে নিস্তব্ধ বঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতন একটি বীর্যর মহত্ত্ব আছে। এজন্য সাধারণ বালিকাকে তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। মানে সে একাই ছিল, তার সাথে কেউ খেলা করতো না। সে নির্জন দ্বীপের মতন শব্দহীন এবং সঙ্গীহীন। সে ছিল একা, কেউ তার সঙ্গ দিত না। সে ছিল সঙ্গহীন, একা। গ্রামের নাম কি? চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী, গৃহস্থের মেয়েটির মতন। বহুদূর পর্যন্ত তার প্রসার নাই। নিরলস তন্ত্রী নদীটি আপন কলহ রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তার যেন একটা একটা না একটি সম্পর্ক আছে। দুই ধারে লোকেরা দরনোচ্ছন্ন ঘন উচ্চতর তথা নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী বা বা দ্রুত পদক্ষেপ বা পূর্ণতারিতে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চালিয়েছে। বালিকা কণ্ঠে ঘর নদী একবারে উপরে তাহার তার বাকিরা বেড়া আটচালা গোয়াল ঘর টেকসো ঘরের স্তূপ তেঁতুল তলা আমতলা ও কলা বাগান নৌকা বাহীর মতো দৃষ্টি আকর্ষণ করে। এগিয়ে আসতে সচ্ছল মধ্যে বুয়া মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, ওর দিকে কেউ নজরে দেয়, কিন্তু কাজকর্ম যখন অবসর পায় তখন সে নদীতে আসিয়া বসে। প্রকৃতির যেন তাহার ভাষা অভাব পূর্ণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলকল ধ্বনি, লোকের কলহের মাঝির গান, পাখির ডাক, তরুর মর্ম সমস্ত মিশ্রিত চারিদিক চলাফেরা আনন্দ কম্পন সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রশির ন্যায় বালিকা চিরস্তম্ভ হৃদয় উপকূলে নিকট আসিয়া ভাঙ্গিয়া পড়ে। পাখির ডাক, ধর্মীয় মৌসুম, চারিদিক আপনার প্রকৃতি। এক কথা বলতে কেউ কারো না থাকে, আল্লাহ ভরসা, প্রকৃতির দিক তাকায় থাকে, নিস্তব্ধতা আর কি। বইটি বিধির শব্দ বিচিত্র গতি, ইহার বোবার ভাষা বড়ই বড়, চক্ষু পলক বৃষ্টি ও সুবাজে ভাষা তার একটা বিশ্বব্যাপী বিস্তারিত। দিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শব্দ অর্থে নক্ষত্র এলোকে পর্যন্ত কেবল ইঙ্গিতে, ভঙ্গিতে, সংগতিতে, ক্রন্দনে এবং দীর্ঘ নিঃশ্বাসে। সুরভাষে কেউ বুঝতো না, সে একা থাকতো। সে ভঙ্গিতে সঙ্গীতে কন্দন আর কি, কান্না কাটিয়ে আর কি নিজে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তো। এই মধ্যাহের যখন মাঝামাঝি জেলা খাইতে যাইত, গৃহস্থেরই ঘুমাইতে পাখিতে ডাকিত না, তাই খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। তখন রুদ্র শোভার যে কোটি কত অন্তরতরঙ্গ বন্ধুর দল ছিল না, তাহা নহে। গোয়ালে দুইটি গাভী ছিল, তার নাম ছিল কি শুভশ্রী ও পাঙ্গুলি আর কি। আমরা এটা হাইলাইট করব। সে নাম বালিকাদের মুখে তাহার কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তার চিহ্নিত, তাহার কথাহীন একটি করুণ সুর ছিল। তার মর্ম তাহার এই ভাষা অপেক্ষা সহজ বুঝিত। সুভা তখন তাহাদের আদর করিতেছে, কখনো ভর্ৎসনা করিতেছে, রাগ করিতেছে, কখনো মিনতি করিতেছে,
তাহারা মানুষ অপেক্ষা ভালো বুঝিতে পারিত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশ্রী সর্বশ্রী গার্ভী বা বিষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি নিকট তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তা গা চালিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল করে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমন ছিল। গিয়ে যে দিন কোনো কঠিন কথা শুনিত, সেই দিন সে অসময়ে তাহার এই এই বন্ধু দুইটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিস্বাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটি অন্ধ অনুমান শক্তি ধারা বালিকার শক্তি মন বেদনা যেন বুঝিতে পারিত, এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বুকুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহার নির্বাক বাকুল্যতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইয়া ছাড়াও ছাগল, তারপরে বিড়াল, শাবক আমরা দেখতে পেলাম। প্রথমে গরু, তারপর হলো ছাগল, বিড়াল, শাবক ছিল, বিড়াল ছোট বাচ্চা। কিন্তু তাহার সহিত সুভার এইরূপ সম্পর্ক মিত্রতা ছিল না, তথাপিত তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল বিড়াল সেউটি দিনে এবং রাতে তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিন্দা আয়োজন করিত। সুভা তাহার গর্ভে পুষ্ট কমল আঙ্গুলে ঝুলিয়া তাহার নিষেধ বিশেষ সহিতা করতে ইঙ্গিতে এরূপ অভিশপ্ত প্রকাশ করিত। উন্নত শ্রেণী জীবের মধ্যে সুভা আরো একটি সঙ্গীত জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকাটি কিরূপ সম্পর্ক ছিল তা কঠিন নয় এবং ভাষা বৃষ্টিতে জীব, সুতরাং উভয় মধ্যে সমভাষা ছিল না। গুসাইদের ছোট ছেলের নাম ছিল, এবার আসবো প্রতাপের কাহিনী আসবে। গুসাইয়ের ছোট ছেলের নাম ছিল কি? প্রতাপ। লোকটি নিত্যই অকর্ম, সে যেন কাজকর্ম করিয়া সংসার উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা আশা ত্যাগ করিয়াছে। অকর্ম লোককে এই সুবিধাটি এই যে আত্মীয় লোকেরা তাকে তাহাদের উপরে বিরক্ত হইয়া বটে, কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকে প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্য অবদ্ধ না থাকিত তাহার সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রাম 2-4টি অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রথম শখ ছিল কি? মাছ ধরা। এটা ইম্পর্টেন্ট একটা লাইন। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহে নদীর তীরে ইহাতে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাকিত, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সাপেক্ষে শ্রেষ্ঠ নয়ের জন্য প্রতাপের সুভার মর্যাদা বুঝিত। এজন্য সকলে সুভাকে বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগে সুভাকে সু বলিয়া ডাকত। প্রতাপ কি বলিয়া ডাকত? সুভাকে সু বলিয়া ডাকিত। আসতে কোথায় বসিত? তেঁতুলতলায় বসিত। আর কি নৈবেদিক এমসিকিউতে আসার মতন। প্রতাপ অনতিদূরে ছিপ ফেলিয়া জলের দিক চাহিয়া থাকিত। প্রতাপ একটি করিয়া পান বদ্ধ ছিল। কয়টি করে পান?
পদ্ম ছিল একটি করিয়া ছিল শোভা তাহার নিজের সাজিয়া আনিত। কে জানিত? শোভা। বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া তাহা চাহিয়া ইচ্ছা করিত প্রতাপে কোনো একটি বিষয়ে সাহায্য করিতে, একটি কোনো কাজে লাগিতে কোনোমতে জানিয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কর্ম প্রয়োজন লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলক্ষ্যে ক্ষমতা প্রার্থনা করিত। এমন তো বলে সহসা এমন একটা আশ্চর্য খণ্ড ঘটনা ইচ্ছা করিত, যা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা কে জানিত না। মনে করো সুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মণি লইয়া জল ডুবে মরিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকা সোনালী পালঙ্কে কে বসিয়া। আমাদের বালিকা কোনটি ঘরে সে বুয়া মেয়েটি সু সেই উনি দাম্পের গভীর স্তব্ধা পাতালপুরী একমাত্র রাজকন্যা। তাহাকে কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছু অসম্ভব না, কিন্তু তবু সে শূন্য। পাতালে রাজবংশ না জন্মিয়ে বালিকা কোনটি ঘরে আসিয়া জন্মিয়াছে। গোসাইদের ছেলে প্রতাপ কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সর্বশ ক্রমেই বাড়িয়া উঠিয়াছে, ক্রমেই সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণ নদীতে কোনো একটা সমুদ্র হইতে কোনো একটা ঝড়ের স্রোত আসিয়া তার অন্তরাত্মাকে এক ন্যূনতম অনিবার্য চেতনা শক্তি পূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিয়া ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, বলিতে পারিতেছে না। গভীর পূর্ণ মারাত্মে সে একদিনের শোন গিয়ে ধারা খালি বসিয়া ভয়ে মুখ বাড়িয়া বাহির দিকে চাহিয়া দেখিয়া পূর্ণমা প্রকৃতির শোভার মতন একাকী সুপ্ত জগতের তার উপরে জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকের বিস্বাদে অসীম বিজয়ন্ত একপাশে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহার অতিক্রম করিয়া ধুমধাম করিতেছেন। একটি কথা কহিতে পারিতেছে না। নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে আছে। এদিকে মুনাফারগ্রস্ত পিতামাতার চিন্তা হইয়া উঠিয়াছে, লোকে নিন্দা আরম্ভ করিতেছে, এমনকি এক ঘর এক ঘর করিবে এমন জনরব শুনিতেছে। পানিকণ্ঠে সচ্ছল অবস্থা, দুই বেলা মাছ ভাত খায়, এর জন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ করিল, কিছুদিনের মতন বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসা কইল, চলো কলিকাতা চলো। বিদেশে উদ্যোগ হইতে লাগিল। তারপরে কুয়াশা ঢাকা পোয়াতের মতন শোভা সমস্ত হৃদয়ের অশ্রুবাষ্পে একবার বাড়িয়া পড়িল। একটি অনিষ্ট আশঙ্কা বশে সে কিছুদিন হইতে ক্রমাগত নিস্তব্ধ জন্তুর মতন তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত, ডাগর চোখ মেলিয়া তার মুখে চাইয়া বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তারা কিছু বুঝিয়া বলিতেন না। ইতিমধ্যে একটি অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপে হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই কি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস না। বলিয়া আমার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবেদে তাহারিণ্য বেদনার দিক যেমন করিয়া তাকায় নীরবে নীরবে বলিতে থাকি, আমি 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 তোমার কাছে কি দোষ করেছিলাম? যে শোভা তেমনি উঠিয়া প্রতাপ দিকে চাইল। সেদিন গাছের তলায় আর বসিল না, রানীকণ্ঠে নিন্দিত হয়ে উঠিত, শোন গিয়ে আমাকে আমাকে খাওয়া শোন গিয়ে তামাক খাইয়াতেছিলে। শোভা তার
পায়ের কাছে বসিয়া তার মুখের দিক চাইয়া খাইতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে মানিককণ্ঠ শুষ্ক কপালে অশ্রু করিয়া পড়িল। কাল কলকাতা যাইব, দিন স্থির হয়েছে। সুভা গোয়ালঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় লইয়া গেল। তাহাদিগকে সহস্তে খাইলেন, গলা ধরিলেন, এক পলক দুই চোখের যত পারে কথা পড়িয়া তার মুখের দিকে চাহিল। টপ টপ করিয়া অশ্রুর জল বইতে লাগলো। সেদিন সেদিন শুকরদর্শী রাত্রি ছিল আর কি। সুভা স্বর্গীয় হইতে স্বর্গীয় হইতে বাহির হইয়া সে যেন নদীটি স্পর্শে রইয়া পড়িল। যেন ধরন্তীর এই প্রকণ্ঠে মুখ্য মানবতার দুই ভূতে ধরিয়া বলিয়া চাই, তুমি আমাকে চাইতে দিও না মা, আমি আমার মতন দুইটা বাহু পড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। আর কি ছিল মূল কাহিনী। আমরা এবার সুতরাং গর্বের কলঙ্ক সন্তান হিসেবে কলঙ্ক মন করতে আর কি মা, এটা আমি একটু সুধীর পৃষ্ঠতে বিশেষ করে আমরা যদি দেখি, বিশেষ করে পল্ল হাতে পায়ে কিন্তু চোখের পাতা কোথায় বানানো হয়েছে, ওষ্ঠদর নিচের ঠোঁট কথা বোঝানো হয়েছে, তারপরে কেশলয় অত গাছের নতুন পাতা, তর্জমা অত অনুবাদ এক বিশেষ অন্য কথা বলেন অস্তমান সূর্য পশ্চিম দিকে অদৃষ্ট হয়ে যায় অনিমেষভাবে, পালকহীন বা অনিমেষ অপলক পালকহীন, উদয়স্ত বোধয় বস্ত আবির্ভাব ছায়ালোক। কোনো বস্তুতে উপর আলোক পড়লে যে বুধেন হয় তাকে ছায়ালোক বলে। বীর্যন মতো বীর্যন বা জনস্ব নির্জন বা অবদান। আপনারা প্রত্যেকগুলো ঈর্ষা করে মনে নেবেন। আমি যেহেতু ভিডিও বড় হচ্ছেন তাড়াতাড়ি যার জন্য শুক্র মানে চাঁদের দিন শেষ আর কি, আমি তাড়াতাড়ি আর কি এটা শেষ করে দেবো আর 2-3 মিনিটের মধ্যে। ভিডিওটি একটু বড় হয়ে গেছে আর কি, ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে এরপর আরো ছোট করে ভিডিও করার জন্য। পার্বতী রবীন্দ্রনাথ ঠাকুর গল্প বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত একজন পাক প্রতিবন্ধী কিশোরী সুভা লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা মর্মন্তি গল্পটি আমরা হৃদয়ে আছে। সুভা কথা বলতে পারে না, মনে মনে করেন এই তার নিয়তি দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মিশে না, খেলেও না, কিন্তু তার বিশাল একটি আশ্চর্যকতা আছে, যার কথা বলতে পারেন সেই, যার কথা বলে সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাকে সে খুব কাছের, সে কাছের জন্য তার নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তি আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমতাবোধের তারপরে উত্থান ঘটাতে চেয়েছেন। আমরা সুভা গল্পের একটা জিনিস আমি যেটা বুঝলাম সেটা সুভা, আমি সারসংক্ষেপে 2 মিনিটের ভিতরে শেষ করছি। সুভা ছিল একটা বোবা একটি মেয়ে, দেখতে অনেক সুন্দর, তার দাগরগ চোখ ছিল, তার চেহারা অনেক সুন্দর ছিল শোভা। তার বোন নাম ছিল সুভাষিনী সুকেশিনী আর কি। বোনরা বিয়ে হয়ে যায়। পরে তার বাবা মা তার আর কি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ভালো পাত্র পায় না এবং সুভার মা তাকে গর্ভে কলঙ্ক মনে করতো। সুভার মা তাকে তেমন একটা পছন্দ বা ভালোবাসতো না, তার বাবা তাকে ভালোবাসতো। তার কোনো সঙ্গী টঙ্গী ছিল না, তার সঙ্গী বলতে সে গোয়াল ঘরে যাইতো এবং গরুকে ঠিক মতন খাবার দিত 3 বেলা। তার আরও ছিল ছাগল, আরও ছিল বিড়াল, এদেরকে তিনি আসতো আর কি, ভালোবাসতো। আর সবচেয়ে ভালো সম্পর্ক ছিল গাভীর সাথে, গরুর সাথে আর কি। আর আমরা দেখতে পাই লাস্টে প্রতাপ নামে থাকে, সে মাছ ধরত নদীতে, সে তার পাশে বসতো, তার সাথে গল্প করতো। প্রতাপ তার কথা তাকে বলতো এবং অবশ্যই আমরা লাস্ট দেখতে পাই
শোয়ার আপনার তাকে নিয়ে কলকাতায় চলে যায়। কলকাতায় যাওয়ার পর তার একটি বিবাহ হয়। বিয়েতে দেখা যায় লাস্টে আমরা দেখতে পাই বিয়েতে সে সুখী হয় না। কারণ কি সে না জেনে তাদের যার সাথে বিয়ে হয় তার জানতো না শিশু বা বুবা। তো এই কথা আমরা এখানে দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিকভাবে আমাদের ফুটিয়ে তুলেছে বাস্তবতা আরকি। অনেকে দেখা যায় বোবা বা কোনো রকমে বডি হ্যামারেজ আছে, কোনো একটা অঙ্গ অচল। আমরা তাদেরকে দেখতে পাই না। মনে করি এরা ভালো না খারাপ ইত্যাদি তার সাথে সঙ্গ দেওয়া উচিত হলো আমাদের মানুষ হিসাবে তার সঙ্গ দেয়া, কথা বলা। তো আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।